গাজা উপত্যকার নেতজারিম এলাকায় দখলদার বাহিনীর ওপর একযোগে হামলা চালিয়েছে কয়েকটি প্রতিরোধ সংগঠন। হিজবুল্লাহর গাইডেড মিসাইল আঘাত এনেছে উত্তর ইসরায়েলের দুটি বাড়িতে। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলপন্থীরা। পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া। আন্তর্জাতিক আদালতে ইসরায়েল বিরোধী মামলায় যোগ দেবে তুরস্ক। নির্বাচনকে সামনে রেখে আবারও নরেন্দ্র মোদীর মুসলিম বিরোধী বক্তব্য। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা উপত্যকার নেতজারিম এলাকায় দখলদার বাহিনীর সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে। বুধবার যুদ্ধের 208তম দিনে এলাকাটিতে দখলদার সেনাদের উপর হামলা চালিয়েছে হামাস সহ বিভিন্ন প্রতিরোধ সংগঠন। ফিলিস্তিনি মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের হামলার পর আহত ও নিহত সেনাদের নিতে বেশ কয়েকটি ইসরায়েলি হেলিকপ্টার আসতে দেখা গেছে ওই এলাকায়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা বুধবার নেতজারিম এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থানের ওপর কয়েক দফা হামলা চালিয়েছে। হামলায় মর্টার শেল ও 114 মিলিমিটারের স্বল্প পাল্লার রাজুম রকেট ব্যবহার করা হয়েছে। আল কাসাম আরও জানিয়েছে, গাজা এনভেলপের কিব্বুত হলিদের কাছে দখলদার সেনাদের একটি সমাবেশ স্থলের ওপর রাজুম রকেট হামলা চালিয়েছে তারা। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা নেতজারিমে টার্কিশ ফ্রেন্ডশিপ হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ পশ্চিম গাজার শেখ আজলিন এলাকায় ইসরায়েলি সেনাদের সাথে লড়াই হয়েছে আল কুদসের যোদ্ধাদের। সেখানেও দখলদার বাহিনীর ওপর মর্টার হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনি পপুলার ফ্রন্টের সামরিক শাখা শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা নেতজারিম এলাকার কাছে ইসরায়েলি সেনাদের ওপর মর্টার হামলা চালিয়েছে। কিব্বুত হলিদের কাছে হামাসের রকেট হামলার প্রসঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ বিশেষজ্ঞ হানি আল দালি লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনকে বলেন, এই হামলায় ইসরায়েলি দখলদারদের জন্য বিশেষ একটি বার্তা ছিল। প্রতিরোধ যোদ্ধারা যে সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধের জন্য প্রস্তুত আছে সেটাই প্রমাণ করে এই হামলা। হামাসের রাজুম রকেট হামলার প্রসঙ্গে তিনি বলেন, হামাস যে এখনও দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে তার একটি লক্ষণ এটি। সামনের দিনগুলোতে এই যুদ্ধক্ষেত্রে আরও বড় ধরনের অপারেশন দেখা যেতে পারে। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা বুধবার উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 4 দফা হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলি সেনাঘাঁটি ও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 2টি বাড়িতে হিজবুল্লাহর গাইডেড মিসাইল আঘাত এনেছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, সকাল 8:15 তারা দিনের প্রথম হামলাটি চালায়। এ সময় ইসরায়েলের বিরানিত সেনা ঘাঁটির কাছে সেনাদের সমাবেশ স্থল লক্ষ্য করে রকেট ও কামানের গোলা ছোড়া হয়। এরপর বিকেল 5টায় উত্তর ইসরায়েলের মেতুল্লা বসতিতে একটি ভবনে হামলা চালায় হিজবুল্লাহ। এর আধা ঘণ্টা পর শেতুলা ইহুদি বসতিতে 2টি বাড়ি লক্ষ্য করে গাইডেড মিসাইল ছোড়া হয়। মিসাইলগুলো সরাসরি টার্গেটে আঘাত এনেছে বলে জানিয়েছে সংগঠনটি। বিকেল 5:50 দিনের শেষ হামলাটি করা হয় রুয়াইসাত আল আলম সেনাঘাঁটি লক্ষ্য করে। অধিকৃত লেবানিজ ভূখণ্ডের কাফর সুবা পার্বত্য এলাকায় অবস্থিত ওই সেনাঘাঁটি। এদিন ইসরায়েলের সাথে লড়াইয়ে এক যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। সীমান্তবর্তী শহর দেইর আল জাহরানি শহরে তার মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। এদিকে ইরাক ভিত্তিক মিলিশিয়া সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, তাদের যোদ্ধারা বুধবার দখলকৃত সিরীয় গোলান মালভূমি এলাকায় ইসরায়েল অবস্থানে হামলা চালিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা অ্যাটাক ড্রোনের সাহায্যে গোলান এলাকার আল রাশরাশ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অবস্থানে হামলা চালিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলের হাইফা বন্দরে হামলার পর কয়েকদিন বিরতি দিয়ে আবারও ইসরায়েলে হামলা চালালো ইরাক ভিত্তিক মিলিশিয়া সংগঠনটি। ইরান সমর্থিত এই সংগঠনটি এর আগে ইরাকের মার্কিন ঘাঁটিতেও একাধিকবার হামলা চালিয়েছে। শুরু থেকে গাজার জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে এই হামলার কথা বলে আসছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ আরও সহিংস রূপ নিয়েছে। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পাশাপাশি ইসরায়েলপন্থীরা হামলা চালাচ্ছে। এমন এক হামলার পর 2 পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষে মঙ্গলবার রাতে রণক্ষেত্র হয়ে ওঠে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ক্যাম্পাস।
লস অ্যাঞ্জেলেস শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছেন। পাল্টাপাল্টি কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছিলেন ইসরায়েলপন্থী শিক্ষার্থীরাও। এ নিয়ে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্থানীয় সময় মঙ্গলবার রাত 10টার দিকে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ইসরায়েল সমর্থকেরা। তারা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দিকে আতশবাজি, পানির বোতল ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। লাঠি সোঁটা নিয়ে তাদের তাঁবু ও প্ল্যাকার্ডেও ভাঙচুর করা হয়। হামলাকারীরা বেশিরভাগই মুখোশ পরা ছিল। এর এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মেরি ওসাকো এ ঘটনাকে ভয়াবহ সহিংসতা হিসেবে বর্ণনা করেছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলেছে, ক্যাম্পাসে সহিংসতার একাধিক ঘটনার পর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জননিরাপত্তার স্বার্থে পুলিশ ডেকেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ফিলিস্তিনপন্থীদের ওপর হামলার ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাষ্ট্রের গভর্নর গেভিন নিউসাম। তিনি এ ঘটনায় পুলিশের ব্যবস্থা নিতে দেরি করায় নিন্দা জানিয়ে স্থানীয় পুলিশ বিভাগের কাছে এর জবাব চেয়েছেন। প্রত্যক্ষদর্শী অনেকে বলেছেন, ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি থাকলেও ফিলিস্তিনপন্থীদের ওপর হামলা ঠেকাতে তারা দ্রুত ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার থেকেই বিক্ষোভ দমনে কঠোর হতে শুরু করেছে পুলিশ। এর মধ্যে বিগত 24 ঘণ্টায় নিউ ইয়র্কের সিটি কলেজ, কলাম্বিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে 3 শতাধিক শিক্ষার্থী আটক হয়েছেন। তবে পুলিশের এই দমনপীড়নে থামছেন না বিক্ষোভকারীরা, বরং একের পর এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সূচনা হচ্ছে। ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। স্থানীয় সময় বুধবার তিনি এ ঘোষণা দেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে পেট্রো বলেন, তার দেশ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন পেট্রো। তিনি অন্যান্য দেশগুলোকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। লোকভর্তি জনসমাগম স্থলে পেট্রো তার ঘোষণায় বলেন, আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো ছিন্ন করব। পেট্রো তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে আখ্যা দেন। পেট্রো আরও বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের আরেক দেশ বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাস সহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস অভিযোগ করে বলেছেন, পেট্রোর এই ঘোষণা ইহুদি বিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ। তার এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, তার দেশ আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা পরিচালনায় বাদীপক্ষ দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দেবে। বুধবার রাজধানী আঙ্কারায় সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সাথে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, আইনি কাগজপত্রের কাজ শেষ করে আমরা এই রাজনৈতিক সিদ্ধান্তের লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের যুক্ত হওয়ার বিষয়টি অবহিত করব। তিনি বলেন, তুরস্ক সব পরিস্থিতিতে ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে। গত জানুয়ারিতে নেদারল্যান্ডের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে গণহত্যার পর্যায়ে পড়ে এমন যে কোনো আচরণ থেকে বিরত থাকতে এবং সেনারা যাতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা না চালায় সেটি নিশ্চিত করতে আদেশ দিয়েছে। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে গাজায় গণহত্যার অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালত এই আদেশ দেয়। জানুয়ারিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, তুরস্ক এই মামলার কাজে প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে সহযোগিতা করছে। তুরস্ক শুরু থেকেই গাজায় বর্বরতার অভিযোগে ইসরায়েলকে দায়ী করে আসছে। প্রেসিডেন্ট এরদোয়ান নিজে একাধিকবার ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র এবং নেতানিয়াহুকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা গাজায় গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করছে। দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলাটির চূড়ান্ত রায় আসতে কয়েক বছর সময় লাগতে পারে।
এবার লোকসভা নির্বাচনের প্রচারে সরাসরি মুসলিমদের নিশানা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বিরুদ্ধে তোলা ধর্মীয় মেরুকরণ এবং নির্বাচনের আচরণবিধি মেনে না চলার অভিযোগের মাঝেই মুসলিমদের নিশানা করে বক্তব্য দিয়েছেন। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার তেলেঙ্গানায় একটি জনসভায় তিনি জানিয়েছেন, কংগ্রেস যদি তফসিলি জাতি ও জনজাতি, দলিত, ওবিসির সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিতে চায়, তাহলে প্রধানমন্ত্রী কিছুতেই তা হতে দেবেন না। গত কয়েকদিনে তার নানা বক্তব্যকে ঘিরে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। মোদির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ, ঘৃণাসূচক বক্তব্য সহ একাধিক অভিযোগ তুলেছে তারা। অভিযোগ উঠেছে নির্বাচনের আচরণবিধি ভঙ্গেরও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার দলের কাছে এ বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে, কিন্তু তারই মাঝে আরও একবার প্রধানমন্ত্রীর গলায় একই সুর শোনা গেল। এতদিন আকারে ইঙ্গিতে এসব কথা বললেও এবার সরাসরি বলেছেন মোদী। তেলেঙ্গানার জাহিরাবাদের নরেন্দ্র মোদী বলেন, যতদিন আমি বেঁচে আছি দলিত জনজাতিদের সংরক্ষিত কোটা ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেব না। কংগ্রেস ও তাদের যত সহযোগী রয়েছে তারা কান খুলে এই কথাটা শুনে নাও। এত বিতর্কের পরও কেন একই পথে হাঁটছেন প্রধানমন্ত্রী, সে নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মঙ্গলবার নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে এবং সে কারণেই মঙ্গলসূত্র আর মুসলমানদের প্রসঙ্গ বারে বারে নিয়ে আসছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদেরও অনেকে মনে করেন, বিজেপি সাম্প্রদায়িক ইস্যুকেই সামনে এনে ভোটে জিততে মরিয়া। হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক ও লেখক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেন, সামাজিক ন্যায়ের প্রশ্নটাই যাতে না থাকে তার চেষ্টা করছে বিজেপি। ওরা চায় অন্য ইস্যু নয়, সাম্প্রদায়িকতার ইস্যুটা সামনে রেখে ভোট হোক। 2 দফা ভোটের পর নিজেদের অবস্থা সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছে বিজেপি, তেমনটাও মনে করছেন অনেকে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।